আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। হবিগঞ্জে দুদিন ধরে আমরা যে লঙ্কা কাণ্ড দেখলাম, যে তেলিসমাতি কাণ্ড কারখানা দেখলাম, আমার প্রথমে একটা অনুভূতি হয়েছে। দু রকমের অনুভূতি, দু রকমের অবজারভেশন। প্রথম অনুভূতিটা হলো, হবিগঞ্জে যে চেহারাগুলো আমরা দেখছি, যে ছবিগুলো, ধরেন বলা হচ্ছে সমাবেশ, পদযাত্রা, এটা পাড়ার একটা ওই যে হয় না আপনার, অনেক সময় পুলিশের কমিউনিটি মিটিং হয় না, সেই কমিউনিটি মিটিং এ চেয়ে লোকজন বেশি হয়। আর যে চরিত্রগুলো মঞ্চে, এই চরিত্রগুলো দেখলেই আমার মনে হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস জামানার সেই ভয়ঙ্কর দানবীয় চেহারাগুলো, যেগুলো ঢাকা শহরে একের পর এক মপ করেছে, যেগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় মপ করে নিরপরাধ একেবারে সাদাসিধে মানুষগুলোকে অপমান অপদস্থ করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ফেসিবাদী তকমা দিয়ে, অথবা যেসব মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছে, সেই যে ক্যারেক্টারগুলো, এই ক্যারেক্টারগুলো কিলবিল কিলবিল করছে। সেই হাতে গোনা 10, 15, 20 জনের একটা টিম, যেই টিম ইউনূসের শেল্টার নিয়ে পুরো দেশটাকে নরক বানিয়েছিল, সেই টিমটাই ওখানে গিয়ে ভাইব্রেট করছে, নাড়াচাড়া করছে। এবং এদের চেহারা, ছবি বা ভাবভঙ্গি এরকম, আহারে কেন ইউনূস নাই। আছে, বিএনপি সরকার আছে, অতটা তো আমাদের প্রতি মারমুখী না। বিএনপি সরকার আদর করে, তাদেরকে স্নেহ করে, সাইড দেয়। তো সেই ক্ষেত্রে তারা যেন সন্তুষ্ট না, তারা ওই ইউনূসের জামানাটা হয়তো পাওয়ার থাকতো, আজকে মনে করেন পুলিশকে থ্রেট করতো, পুলিশের হুমকি করতো, হবিগঞ্জে গিয়ে ছাত্রদলকে উড়ায় দিত, উড়ায় দিয়ে ছাত্রদলের লোকজনের পিটায় পুটায় সমাবেশ করতো। এইরকম একটা ভাবচক্কর তাদের চেহারায় একদম স্পষ্ট দেখা গেছে। এই যে আজকে এই 2-3টা নাটক ঘটেছে, তাদেরকে প্রথমে কোথায় শ্রীমঙ্গলে আটকানো হয়েছে, তারপরে কি বাহুবলে আটকানো হয়েছে, আটকানোর পরে আবার পুলিশের সাথে নানান রকম কথাবার্তা। ওই টিমটা দেখবেন, ওই 2-3টা গাড়িতে সব মিলায় 15-20 জনের একটা টিম। এই 15-20 জনের টিমের জন্য একেবারে লঙ্কা কাণ্ড, পুরা লঙ্কা কাণ্ড। ছাত্র দল, যুব দল বা বিএনপি, হবিগঞ্জে জিকে গাউস, তাদের যে জিকে গাউস সম্পর্কে বোধহয় এনসিপির পরিমাপ এখনো নাই। জিকে গাউস হবিগঞ্জে পুরো আওয়ামী লীগ সময়টায় সম্ভবত, আমার যদি ভুল না হয়ে থাকে, 15 থেকে 20 বার জেল খেটেছে। জেল খেটে মানে পুড়তে 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 সে হবিগঞ্জে টিকে আছে। তার লোকজন, জিকে গাউস সম্পর্কে যারা জানেন তারা জানেন যে তিনি লোক যে কোন টাইপের, মানে তেরিং বেরিং করলে তার ডান্ডা এবং ডান্ডাওয়ালা লোকজন রেডি থাকে। এইটা হবিগঞ্জের মানুষ জানে, সারা দেশের মানুষজন জানে। যারা পলিটিক্যালি খোঁজ খবর রাখে তাদের আরো ভালো জানার কথা। আমি সেই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। তবে সবার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। হবিগঞ্জে কি কি কাণ্ড ঘটলো তারা গেল। আমি আজকে, আমার কাছে একটা ভিডিও আছে, ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির যে সমস্ত মানুষজনের আপনার মানে তার গালিগালাজ, তার আক্রমণ আমরা দেখেছি, এটা একটু অবাক করা। ওই যে বলছিলাম শুরুতে, যে বিএনপি যদি সাইড না দিত, স্নেহ না করতো, আদর ভালোবাসা না দিত, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির বহু আগেই ছাত্রদল বিএনপি, কালকে যেই ঠ্যাঙ্গানিটা ঠেঙিয়েছে রড দিয়ে, বাঁশ দিয়ে, ভিডিও তো আপনারা দেখেছেন, সেটা আরো এর আগে বেশ কয়েকবার হয়ে যেত এবং কাছাকাছি হয়েছে। সিরিয়ালি আপনাদেরকে বলি, সে সাউদ্দিন আহমেদ, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশনের আগেই কক্সবাজারে গিয়ে সাউদ্দিন আহমেদ সম্পর্কে চাঁদাবাজির জন্য বক্তৃতা দিয়েছে। গরম চাঁদাবাজি, শিলং থেকে একজন যে এসে চাঁদাবাজি করছে, আগে ছিল সেটা বদির চাঁদাবাজির এলাকা, এরকম কথাবার্তা বলেছে। তারপরে মির্জা আব্বাসকে তো একেবারে ব্রেন স্ট্রোক করে পাঠিয়ে দিয়েছে। তার ব্যক্তি আক্রমণের ফলে মির্জা আব্বাস সিঙ্গাপুর, আজকে কয় মাস ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি যদি বলি সাউদ্দিন আহমেদ, তারপরে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে ছাড়ে নেই। সে তারেক রহমানকে, বিএনপির যিনি প্রধানমন্ত্রী, তাকে ছাড়ে নেই। তাকে চাঁদাবাজ বলছে, প্রতি মুহূর্তে চাঁদাবাজ বলছে, তাকে নানান ভাবে অপমান হেনস্থা করছে।
যেদিন হবিগঞ্জের ঘটনা ঘটলো তার আগের দিন কিশোরগঞ্জে পাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা, সারা দেশের সর্বজন শ্রদ্ধেয় মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে সে কথা কুকথা বলে আসছে। যেই অবস্থার শিকার সে হবিগঞ্জে হয়েছে, যদি এই বাংলাদেশের একেবারে বয়োজ্যেষ্ঠ নাগরিক অ্যাডভোকেট ফজলুর রহমান তার মতন অমায়িক লোক না হতো, তাহলে এই পরিস্থিতিতে তাদের আগের দিন কিশোরগঞ্জে পড়ার কথা। যে পরিস্থিতিতে হবিগঞ্জে পড়েছে এই পরিস্থিতিতে কিশোরগঞ্জে পড়ার কথা। এবং আমার ধারণা ভবিষ্যতে আরেকবার কিশোরগঞ্জে গেলে পরে তারা এই ফজলুর রহমান নিয়ে যেসব কথাবার্তা বলে আসছে এগুলোর জন্য যথেষ্ট একটা ডলা খাবে। সেই লোকেই জি কে গাউসকে নিয়ে কথা বলেছে, তারেক রহমানকে নিয়ে আবার তুচ্ছতাচ্ছিল্য করেছে। ফলে বিএনপি ছাত্র দলের লোকজন তারা কি সবাই ওই ইয়ে করে, ওলামা সাধু সন্ন্যাসী নাকি বৌদ্ধ ভিক্ষু? বিএনপি ছাত্র দল তাদের মধ্যে কি ধরনের লোকজন আছে এটা বাংলাদেশের মানুষ জানে না। তো তারা কি মনে করেছিল সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিএনপির যেখানে যেখানে যে টপ লিডার আছে, এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে ইলেকশনের আগে নেত্রকোনায় এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলে এসছে, সেখানেও বিক্ষোভ মিছিল টিছিল হয়েছে, ডলা খায়নি। এই হচ্ছে এদের পরিস্থিতি। এবং এর পরে দেখেন যে কোনো হামলা, অত্যাচার, নির্যাতন মানুষ নিন্দা করে। আপনি সোশ্যাল মিডিয়ায় ফিরে তাকান তো দেখি, সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজ আমরা দেখি, মেইন স্ট্রিম মিডিয়ার যত নিউজ শেয়ার করা হয়েছে, প্রত্যেকটা নিচে নিউজের কমেন্ট গুলো একটু পড়বেন, পড়ে দেখবেন যে মানুষ এদের এই ডলা খাওয়াটা নিয়ে হাসি তামাশা, ঠাট্টা মশকরা, ট্রল, এবং অনেকে ছোট ছোট রিল বানাচ্ছে ট্রল করে। এটার কারণটা কি? এটার কারণটা কি সেই একটাই না, যে তারা যখন ক্ষমতায় থেকেছে তারা একই কাজ করেছে, তাদের লোকজনের চরিত্র ওই রাজশাহী ইউনিভার্সিটির জাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মতন বেলচা নিয়ে 3টা ছেলেকে পিটিয়ে, লাইব্রেরিতে ঢুকে শিবিরের লোকজন পিটিয়ে, আহত করে, অ্যাম্বুলেন্স থেকে নেমে পিটিয়ে, তারপরে আবার পুলিশ দিয়ে ধরায় দিল। ওই যে প্রশাসন, সরকার তাদেরকে স্নেহ করে, আদর করে, সাইড দেয়, এটারই ফলাফল এটা। হবিগঞ্জের ঘটনা, বিএনপির মতো দল এনসিপি পাল্টা কর্মসূচি পালন করবে পরের দিন, এই কারণে তারা সেখানে 144 ধারা জারি করে দুই দলের কর্মসূচি ঘিরে। তারা সেখানে বিজেপি মোতায়েন করে, মানে আজকে এনসিপির এই প্রোগ্রাম ধরে সেখানে বিজেপি মোতায়েন করতে হয়েছে। কত লোক আছে হবিগঞ্জে এই এনসিপির? আমরা তো গতকালকে এটা দেখে ফেলেছি, তাদের মঞ্চ দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি দেখেছি, তাদের লোকজনের উপস্থিতি ওখানে ক্যামেরাম্যানের সংখ্যা বেশি ছিল। এর আগে এই হবিগঞ্জের সমন্বয়ক মাহাদিকেও বিএনপির লোকজন সাইজ করেছে হবিগঞ্জে। তো সেই জায়গায় আমার কাছে কোথাও একটা জায়গায় মনে হয়েছে ভেতরে ভেতরে এটার মধ্যে কোনো একটা নাটক আছে কিনা, কোনো একটা খেলা আসেন থাকে না, যে এখানে গেলে এই বলিব, এই বলিলে পরে এই ঘটিবে। কারণ এনসিপির এই সারা দেশের পদযাত্রা তো মূলত ফ্লপ করেছে। এটার কোনো, এর আগের বার তারা যে কাজটা করেছিল গোপালগঞ্জে গিয়ে ইরিটেট করেছিল গোপালগঞ্জের মানুষকে, তাদেরকে উত্তক্ত করেছিল, তাদেরকে বিরক্ত করেছিল, সেইখানে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আকথা কুকথা বলে বক্তৃতা দিয়ে। একই কাজটা তারা এবার হবিগঞ্জে এবং কিশোরগঞ্জে করলো, উত্তেজিত করলো বিএনপি ছাত্র যুব দলের লোককে। এবং তারা যে কাজ করতো, এনসিপিএলরা, মবস্টাররা সেই ইউনুস আমলে মানুষকে কিছু একটা দ্বিমত পোষণ করলে গিয়ে মব হিসাবে হামলে ধরতো, বিএনপি এখন একই কাজ তাদেরকে প্রতিদান দিচ্ছে। তাদের মধ্যে এখন একটা মবের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকে যে কয়জন লোক এই এনসিপির অ্যাক্টিভ সারা দেশে, এই লোকগুলোকে যদি একত্রিত করেন, একটা অডিটোরিয়াম ভরবে বলে কি আমাদের বিশ্বাস করানো যায়? একটা অডিটোরিয়াম ভরা লোক হবে তাদের? আমার তো মনে হয় না। ফলে এইসব সিনারির মধ্যে দিয়ে এরা নিজেদের ওই শেষ ধরপড়টা আছে না, সর্বশেষ ধরপড়, এই ধরপড়টাই প্রমাণ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলেই দেখেছেন আমি একটা নোটিশ দিয়েছি। নোটিশটা আমি কনফার্ম হওয়ার পরই দিয়েছি। এই নিয়ে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে, মানে কলকাতার এবং দিল্লির সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, কয়েকজনের সঙ্গে বাংলাদেশের দূতাবাসের কথা হয়েছে, দূতাবাস বলছে বাংলাদেশ ডেস্কের সঙ্গে কথা হয়েছে, মানে আমাদের বাংলাদেশ যে বিদেশ মন্ত্রক তার যে ডেস্ক
তার সঙ্গে কথা হয়েছে। কথা বলার পর নিশ্চিন্ত হয়ে তারপরে নিশ্চিত হয়ে আমি তারপরে এই কপিটা করছি। এই কপিটা আরো একজন করেছে, তার নাম তাকেও আপনারা চেনেন, সে হচ্ছে অমল সরকার দাওয়ালের। আমি তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভারতবর্ষ এই খবরটা ছড়িয়ে গেছে। আরো কয়েকটা আছে, আমি কত লিঙ্ক দেব। এখন আপনাদের দেশে এসব প্রচার টচার হচ্ছে না। তিনি যেটা বলেছেন তার নেতাদের ফোন করে সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছেন, বাক্স প্যাডরা গুছিয়ে রাখো, যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে, যে কোনো সময়। এখন ওখানে গিয়ে আমরা কি পরিস্থিতির মধ্যে পড়বো আমরা জানি না। খারাপ পরিস্থিতির মধ্যে পড়ার আশঙ্কাই বেশি, তাই হাতে কিছু টাকা পয়সা রেখো। আর আমি যখন বলবো সেই সময় সবাই একত্র হয়ে যাবে, আমরা দেশে ফেরার ব্যবস্থা করব। এর বেশি কি উনি কিছু বলেননি। এখন দেশে ফিরলে শেখ হাসিনা সরকার তো একটা তাকে চাপে ফেলার চেষ্টা করবেই। সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াতে পারেন একমাত্র আওয়ামী লীগ কর্মীরাই। আজ লাখে লাখে কর্মী যদি তাকে ঘিরে থাকে, দেশের কোনো পুলিশ, কোনো সেনা, কোনো সরকার তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। তারাই আপনার ঢাল, এটা মনে রাখবেন। আমি ঠিক সময়ে আপনাদের খবর দিয়ে দেব যে তিনি কখন দেশে ফিরছেন, ঠিক সময় খবর দিয়ে দেব। আমি যেটা বলেছিলাম না, উনি ডিসেম্বর বলেছেন যে উনি ক্যামোফ্লেজিং করছেন, উনি ফিরবেন অনেক আগেই। আমি টাইম দিয়েছিলাম সেপ্টেম্বর। মনে পড়ছে? অনেকেই আমায় মনে করিয়ে দেন, আপনি কিন্তু সেপ্টেম্বর বলেছিলেন। জুলাই এসে যাচ্ছে, তারপর আগস্ট, তারপরে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি সেপ্টেম্বরই বলেছি। এবং গতকালকে আমি তাও এও বলেছি যে সেপ্টেম্বর অব্দিও হয়তো অপেক্ষা করতে হবে না। তার কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিও গোরের যে কথাবার্তা হয়েছে বাংলাদেশ নিয়ে, আমাদের পীযূষ গোয়াল সাক্ষী ছিলেন, সে খবরও আমি আপনাদের শুনিয়েছি। সেখান থেকে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারেক রহমানের কপালে খুব দুঃখ আছে, এবং তারেক রহমানকে সমূলে উৎখাত করার জন্য আমেরিকার যা যা করার দরকার আমেরিকা তাই করবে। কারণ বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটা চুক্তি রয়েছে, সেটা পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আমেরিকা থেকে কিনতে হবে। তাহলে কোন যুক্তিতে তারেক রহমান এই কাণ্ডটি করলেন সেটা ভেবে দেখার বিষয় আছে। এখন তারেক রহমান তিনি কার বুদ্ধিতে চলছেন? ওনার খুব একটা বুদ্ধিশুদ্ধি আছে বলে তো আমার মনে হয় না। এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখন কেউ তাকে একটা চালাচ্ছেন। এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার তো হচ্ছে সালাউদ্দিন সাহেব। তিনি সমস্ত প্রশ্নের উত্তর টুত্তর দেন সংসদে, তারেক রহমান পুতুলের মতো বসে থাকেন। তাই তারেক রহমান কি পুতুল সরকার, পুতুল মুখ, পুতুল প্রধানমন্ত্রী? আসলে চালাচ্ছে অদৃশ্য কোনো হাত। এদিকে জামাতের সঙ্গে তো, এনসিপির সঙ্গে তো দূরত্ব তৈরি হয়ে গেছে। এনসিপির নেতারা এখন ছাত্র দলের হাতে মার খাচ্ছে। এটা সত্য মিথ্যে জানি না, আমার কাছে ভিডিও এসছে। সত্যতা নিয়ে এই জন্য আমার সংশয় আছে যে এত মারপিট হলো, কিন্তু ওই যে সার্জিস আলম এবং নাসির উদ্দিন পাটোয়ারি, তাদের গায়ে তো আঁচড় পড়লো না।
সঙ্গীরা এরকম করে কোনোই দেখাচ্ছে, অর্থাৎ প্রচারে থাকার একটা তাগিদ। বুঝতে পারছে আমরা প্রচার থেকে হারিয়ে গিয়েছি। হারিয়ে তো গিয়েছো, এবার দুনিয়া থেকে হারিয়ে যাবে হয়তো, মানে ভারত বাংলাদেশ থেকে হারিয়ে যাবে হয়তো, দুনিয়া থেকে না। দীর্ঘজীবী হও তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করি। তোমাদের আমরা বয়সে ছোট, সন্তান মতো, তো তোমরা যে ভুলটা করেছো সেই ভুলটার কিন্তু মাপ হয় না। তো শেখ হাসিনা প্রসঙ্গে ফিরি। শেখ হাসিনা এর মধ্যে 151 জনের, আমি যে বলেছিলাম 151 জনের সঙ্গেই কথা বলেছেন, যারা নেতা আছে বিভিন্ন দেশে যেখানে আছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং প্রত্যেকেই নেত্রীর কথায় সায় দিয়েছেন এবং যথারীতি ধীরে ধীরে তারা কলকাতার উদ্দেশ্যে আসতেও শুরু করেছেন। তিনি বলেছেন, নেত্রী বলেছেন, বেশি কিছু নেওয়ার দরকার নেই, সামান্য কিছু কাপড় আর কিছু টাকা পয়সা রেখো, কারণ আমরা জানি না আমরা কি মানে আমরা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। এখন দেখুন, সার্জিও ঘোষ আপনার দেশে পৌঁছেছেন। তিনি তো যা যা কথা বলার তিনি তো প্রধানমন্ত্রীকে বলবেন। দেশের চেয়ার দখল করে বসে আছে কে? দেশের চেয়ার দখল করে বসে আছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা পৃথিবী কিন্তু প্রধানমন্ত্রীকেই চিনবে, কনস্টিটিউশন তিনি যখন প্রধান তাকেই চিনবে। এবার কে চালাচ্ছে পেছন দিক দিয়ে ইশারা কার, সেটা আর দেখতে যাবে না। এখন যে চাপটা মার্কিন যুক্তরাষ্ট্র দেবে, সেই চাপটাকে সামলানোর মতো ক্ষমতা রয়েছে? আমার তো মনে হয় নেই। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এও করতে পারবে না, মানে ছেড়েও কথা বলবেন না। আপনার দেশে গুজব তো রটানো হয়। ইত্তেফাক বলে একটা পত্রিকা গতকালকে দুম করে লিখে দিল যে ইউনূসকে নাকি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চেষ্টা করা হচ্ছে। ভেসে উঠেছে কথা, কোনো ভাষায় নেই, রাষ্ট্রপতি হওয়ার কোনো চান্স নেই। ইউনূস একটা বিশ্ব বাটপার, সেটা সারা পৃথিবী জেনে গিয়েছে। বাংলাদেশের নাম আগে লোকে জানতো না। ইউনূসের আমলে ইউনূস যা করে গেছে, তাতে সারা পৃথিবী বাংলাদেশকে চিনে গেছে। আর এবার যে শেখ হাসিনা যাচ্ছেন, তিনি সমস্ত দেশের সমর্থন নিয়ে যাবেন। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই যে আমাদের জাতিসংঘ যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটাই কিন্তু পরিষ্কার একটা কথা লেখা ছিল যে আমাদের এই সমর্থন আমরা ততক্ষণ করব যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির দড়ি অবধি পড়ানো হচ্ছে। যদি ফাঁসির দড়ি তার গলায় পড়ানো হয়, তাহলে কিন্তু আমরা সমর্থন তুলে নেব। এটা কিন্তু তিনি লিখেছিলেন। এবার জাতিসংঘ তো এখন বুঝে গেছে তার এই যে রোলটায়, বাংলাদেশ নিয়ে তার রোলটা খুব বিতর্কিত হয়ে গেছে, ফলে নিজেকে এখন শোধরাবার চেষ্টা করছে। সেক্ষেত্রে যদি ইউরোপিয়ান কান্ট্রি এবং ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো যদি একে একে চিঠি পাঠাতে শুরু করে শেখ হাসিনার সমর্থনে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এখন তিনি কোন পথে ফিরবেন তা জানি না। এখন প্লেন আমাদের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে, ওই 107 সিটের যে প্লেনটা রাখা কথা বলা হয়েছে, আমি যেটা বলেছি, 107 সিটের একটা প্রাইভেট জেট, নাকি সেটা লখনৌ বিমানবন্দরে রাখা হবে। দিল্লি থেকে লখনৌ সড়কপথে 2 ঘন্টা 2.5 ঘন্টার ব্যাপার, যদি হুটার দিয়ে গ্রিন চ্যানেল করে যদি পার করে দেয়, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মধ্যে পৌঁছে যাবেন। এখন রাস্তা এত ভালো হয়ে গিয়েছে।
তো সেক্ষেত্রে যদি বিমান পথে যান কোন পথে যাবেন আমি জানি না। আর সড়ক পথে গেলে তিনি যে কোন রাস্তা ধরবেন, সারা বাংলাদেশটাই তো ভারত দিয়ে ঘেরা। এখন অমিত শাহ, রাজনাথ সিং, আর আমাদের নরেন্দ্র মোদী, আর জয়শঙ্কর, আর অজিত দোভাল, এই 5 রত্ন তার দেশে ফেরার ব্যাপারে যে কি ব্যবস্থা করছে সেটা তো তারাই জানেন, আমরা তো জানতে পারবো না। তবে সার্জিও ঘোর তিনি যে যাচ্ছেন, সন্তোষজনক উত্তর দিতে না পারলে তারেক রহমানের গদি কিন্তু গেল। আজকে আমি আগাম বলে দিচ্ছি আপনাকে, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। আবার বলছি, তারেক রহমানের ডেজ আর নাম্বারড। কিছু দিন অপেক্ষা করতে হবে, তারেক রহমানকে আবার লন্ডনে ফ্লাইট ধরতে হবে। এই সরকার টিকবে না, এই সরকার উল্টে যাবে, সেটা কয়েকটা দিনের ব্যাপার। এখন আপনারা সবাই নিজেরা প্রস্তুত হন, নেত্রী যে পথে ফিরবেন, আপনারা ঢালের মতো লাখে লাখে মানুষ তাকে ঘিরে থাকুন। মানুষের ঢাল যদি থাকে, সেক্ষেত্রে কোনো দেশের কোনো সেনা, কোনো পুলিশ, কোনো সরকার, কারোর সাধ্য নেই নেত্রীর গায়ে হাত দেওয়ার। আপনারা প্রস্তুত থাকুন। আমি সেপ্টেম্বর বলেছিলাম, হয়তো তার আগেই কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং অমলের ইন্টারভিউটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি, সেটাতে আপনারা দেখে নিতে পারেন। সেখানেও সে ডিটেলসে সবকিছু বলে দিয়েছে। নমস্কার। স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। পৃথিবীর কোন দেশে শোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমাদের কোনো আইনেও শোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমি কোনোভাবেই মনে করি না যে ইউনূস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই পেয়েছে। যারা কারাগারে আটক আছেন, আপনিও ছিলেন, আমরা ছিলাম, দেখেছি সেখানকার মানুষের আহাজারি। যে একের পর এক মামলায় জামিন হচ্ছে কিন্তু বের হতে পারছে না, নতুন নতুন পেন্ডিং মামলা, সোল অ্যারেস্ট দেখানো হচ্ছে। একটি রিট করা হয়েছিল সিনিয়র আইনজীবীদের পক্ষ থেকে যেন এটি বন্ধ করা হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে সোল অ্যারেস্ট দেখানো যাবে না, হয়রানি করা যাবে না। সেটি স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মানে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ হিয়ারিং এর মাধ্যমে এটি স্থগিত করে দিল। এটি আইনের কোন দিককে ইঙ্গিত করছে, আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন শুনছেন, আপনার মাধ্যমে তাদের প্রতি আমার শুভকামনা। আমরা আসলে যারা আইন পড়াই, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা নাগরিক, আমাদের তো কিছু অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশ সংবিধান, এবং সেই অধিকারগুলো যদি কোনোভাবে লঙ্ঘিত হয়, যদি পুলিশ কিংবা জেল কর্তৃপক্ষ কিংবা সরকার কিংবা প্রভাবশালী ব্যক্তি আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করে কিংবা অধিকারকে কার্টেইল করে, সেটা দেখার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, নট অনলি দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস গিভেন টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ। তো সেই দিক থেকে আমি আমাদের উচ্চ আদালত এবং সুপ্রিম কোর্ট সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের সুপ্রিম কোর্ট তো নানা সময় অনেক যুগান্তকারী ঘটনা তারা ঘটিয়েছে। যে আপনার ধরেন এক সময় স্পেশাল পাওয়ার সেক্টে যখন প্রিভেন্টিভ ডিটেনশনে দিনের পর দিন অনেক লোককে আটকে রাখা হতো, তখন উচ্চ আদালতে আসলে রিট অফ হেভিয়াস কর্পাস তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হতো, এবং এটা অসংখ্য লোক কিন্তু সেই প্রতিকারটা পেয়েছে। এমনকি 1997 সালে আমার মনে আছে যে তৎকালীন সরকার বিএনপির 4 জন নেতাকে যখন প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে আটকে দিল, তখন তাদের রিট হওয়ার পরে কিন্তু উচ্চ আদালত বলল যে তাদেরকে আটকে রাখার কোনো কারণ নাই, সুতরাং তাদের ছেড়ে দেওয়া। এর বাইরেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু আপনার রাতের বেলায়
আদালত বসে যখন ওই আপনার বিরোধী দলকে সরকার হয়রানি করছে, রাতের বেলা আদালত বসিয়ে ওই তাদেরকে জামিনের ব্যবস্থা করেছে। কিংবা একটা সময় এন্টিসিপেটরি বেল দেওয়া হতো, যে যারা আশঙ্কা করছেন যে সরকারি হয়রানি হতে পারে, পুলিশি হয়রানি হতে পারে। তো এইটা আমরা ইউনূস সাহেবের সময় দেখলাম যে সব যেন ভেঙে পড়ছে। মানে একদিকে আপনি যারা স্বৈরাচারের দোষর এই ট্যাগ দিয়ে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে রাখা হচ্ছে, আর একদিকে যখন আপনার দিনের পর দিন ওই মামলার কোনো কার্যক্রম নেই, কোনো তদন্ত নেই, কোনো অগ্রগতি নেই, তাদেরকেও মানে জেলের অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। এবং জেলের ভিতরে সবচেয়ে যেটা মর্মান্তিক সেটা হচ্ছে যে আপনার মানে চিকিৎসা ব্যবস্থা খুবই নাজুক। এবং যারা আমরা দেখে এসেছি যে 70-80 বছর বয়সে যে আপনার বিচারপতি খায়রুল হক, তারপরে তৌফিক এলাহি চৌধুরী, তারপরে শাহরিয়ার কবির, এদেরকে আপনার যে তাদের যে বার্ধক্যকালীন যে জটিলতা, সেই চিকিৎসা না দেওয়াতে তারা কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ডক্টর নাজমুল হাসান খলিলুল্লাহর ক্ষেত্রে আমরা দেখলাম যে তার জামিন প্রক্রিয়া সম্পূর্ণ সমাপ্ত করা হলো, জেল গেটে বেল বন্ড গেল, 30 ঘন্টা পর তার নামে আবার নতুন মামলা গেল। মানে এইগুলো নিয়ে তো সমালোচনা হচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন করছে, উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের একটা নির্দেশনা কেন দিল? তার মানে এর মধ্যে দিয়ে সবকিছু বৈধ হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল, আহ, জেল গেটের বাইরে মানে জামিনের মাধ্যমে কোনো আসামি বা বিএনপি নেতা কর্মীরা বের হলেই তাদের কাউকে কাউকে আবার সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করে নতুন মামলায় সন্ধ্যাদেশ দেখাচ্ছিল। তাহলে সবকিছুই বৈধ হয়ে গেল। এইটা সব সরকারের সময় কম বেশি হয়েছে, এবং এইটা খুবই ব্যাড একটা প্র্যাকটিস। এবং এই প্র্যাকটিস থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার, মানবাধিকারের জন্য দরকার, নাগরিক অধিকারের জন্য দরকার। সরকারের কিন্তু সবাই তো 5ই আগস্টের পরে এইটার মানে যে মানে আনকন্ট্রোলড একটা মানে এইটার যে আপনার বিস্তৃতি, এটার যে সংখ্যা, এটার যে ভয়ঙ্কর মানে এটার যে এত এত মানুষকে এত মানুষকে আপনার মিথ্যা মামলায় আটকে রাখা হয়েছে শুধু স্বৈরাচারের দোষর এই ট্যাগ দিয়ে। আর কোনো আপনার মামলা হয়েছে বা বাদী জানে না যে আহ, এইখানে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বাদী সেটা জানে না। এবং আপনার এই অধ্যাপক বারকার যেদিন জামিন পেলেন, তার কন্যা গিয়ে বসে থাকলো 7-8 ঘন্টা, এবং তখন তার সামনে ফোন করে কুষ্টিয়ার একটা মামলাতে তাকে আবার শোন অ্যারেস্ট দেখে, এবং সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল। কি ভয়ঙ্কর দেখেন, সেই মামলার বাদী পাওয়া যাচ্ছিল না, সেই জন্য 7-8 ঘন্টা দেরি করে তারপরে বাদী ম্যানেজ করে মামলা করে তারপরে তাকে আবার কারাগারে ঢুকানো হয়েছে। সেই প্রেক্ষিতে আইনজীবীরা আপনার হাইকোর্ট ডিভিশনে একটা রিট করেছেন যে এইভাবে শোন অ্যারো দেখিয়ে করা যাবে না, সেটা স্থগিত করেছেন আপনার সর্বোচ্চ আদালত। তো সর্বোচ্চ আদালতের প্রতি আমি আস্থা রেখেই বলছি যে তারা হচ্ছেন নাগরিকদের যে আপনার মানবাধিকার সেইটার রক্ষক, আইনের শাসনের রক্ষক, সংবিধানের রক্ষক। সুতরাং তারা যদি মানে এইটার প্রতি যথেষ্ট যত্নবান না হয়, এবং আপনি যদি এই বিষয়টা একটু পড়ে থাকেন, তাহলে পরে এইটা দিয়েছে, স্থগিত আদেশটা দিয়েছে 4 সপ্তাহের জন্য। মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আগস্টকে কেন্দ্র করে মানে সব জায়গায় যে একটা হাইপার প্রিকশনস, ওইটার একটা প্রতিফলন আমি দেখতে পাই। হ্যাঁ, তবে আমি মানে সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তারা বিভিন্ন সময় কিন্তু আপনার মানুষের অধিকার, তারপরে সরকারের যে অন্যায় সেটা প্রতিকারে তারা কিন্তু অনেক ভালো ভূমিকা রেখেছে। সেই ভূমিকার জায়গা থেকে ব্যত্যয় হলে কিন্তু মানে নাগরিক অধিকার কিন্তু প্রচন্ড ভাবে আপনার লঙ্ঘিত হবে। আপনি আগস্টের প্রসঙ্গ যখন তুললেনই, এবং যদি তাই হয় যে আগস্টকে কেন্দ্র করে এক ধরনের একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হতে পারে, তার কি কোনো সম্ভাবনা আছে? এবং এই আনএক্সপেক্টেড সিচুয়েশন আসলে কারা তৈরি করবে? আওয়ামী লীগ? মানে আওয়ামী লীগ কি সেই অবস্থায় আছে? বা সরকারও বা কেন এটিকে এত বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা দেখলাম যে গত সম্ভবত 1লা জুলাই নাকি কবে যে কারফিউ দেওয়া হলো। আওয়ামী লীগ কি একটা 23শে জুন। 23শে জুন আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জি যে আওয়ামী লীগ 6টা কোনো কর্মসূচিও দেয়নি, আপনার হ্যাঁ, কিছু অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে, এবং সেটা হ্যাঁ, নিয়ে তো হ্যাঁ, ভয়াবহ পরিস্থিতি হলো। আপনার 4টা জেলায় আর্মি নামানো হলো, একটা 6টা সরকারের জেলায়। 4 মাসের মাথায় আর্মি নামানো হলে তখন তো সেটা যে সারা আন্তর্জাতিক ভাবে সেই
ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, কারণ আমরা একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার বলতে বুঝি যে সে মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ ফুল কন্ট্রোল, মানে সব জায়গাতে হ্যাঁ, তাদের একটা নিয়ন্ত্রণ আছে, এবং আরবি তো মানুষ একটা মানে অ্যাবনর্মাল পরিস্থিতিতে না, এবং সেটা বলা হলো যে আসলে এটা মানে আওয়ামী লীগের কিছু করতে হয়নি, মানে আইন সরকারি শৃঙ্খলা চাকরি করে রক্ষাকারী দিয়েছে। বাহিনী সরকারি সংস্থার তরফ থেকেই মানে সবকিছু করে দিয়েছে। এবং সেখানে আপনি চিন্তা করতে পারবেন না, সেখানে কোনো কোনো জায়গায় আপনার কোনো কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে মোবাইল মোবাইল চেক করছে। হ্যাঁ, বিভিন্ন জনের মোবাইল চেক করেছে, ইয়ে করেছে। তো এই যে আপনার মানে এইরকম এরকম এইভাবে যদি নাগরিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে পরে আমরা যাবোটা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে যে আহ হ্যাঁ, সরকার নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে, সরকার কঠোর পদক্ষেপ নিতে পারে। আহ সেনাবাহিনীও নামানো আমাদের কোনো আপত্তি নেই, যদি সরকারের কাছে তথ্য থেকে থাকে। কিন্তু এই যে সৌনাইজ গুলো দেখানো হচ্ছে, এই যে মানে অগণতান্ত্রিক ভাবে, অসাংবিধানিক ভাবে একের পর এক মামলায় মানুষকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। ইভেন শোন অ্যারেস্ট শুধু নয়, আওয়ামী লীগ সরকারের সময় তো অবশ্যই এগুলো নিন্দনীয়। জেল গেট থেকে সাদা পোশাকে পুলিশ ধরেছে। আর এখন তো জামিন হওয়ার পরে যার নামে মামলা নয়, আপনি সেটা বললেন অধ্যাপক আবুল বারাকার ক্ষেত্রে, এরকম অসংখ্য ক্ষেত্রে আমি দেখেছি যে 20 দিন 22 দিন চলে যাচ্ছে, কোনো মামলা নেই, তাকে ছাড়া হচ্ছে না, নতুন মামলা সাজিয়ে দেওয়ার পরে আবার তাকে শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তো পলিটিক্যাল কারণে কি আদালত এবং সর্বোচ্চ আদালত তারা এই ধরনের একটি সিদ্ধান্ত দিতে পারে? আপনি দেখেন যে ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দ মামুন মাহবুব, তারা কিন্তু সোনারসকে চ্যালেঞ্জ করে রিট করেছে, হ্যাঁ, আবেদনকারীও ছিল, এবং দেখা গেছে যে যতটুকু আমরা জানি পৃথিবীর কোনো দেশে সোন অ্যারেস্ট বলে কিছু নেই। আমাদের কোনো আইনেও সোন অ্যারেস্ট বলে কিছু নেই। এটা রাজনৈতিক ভাবে মানে রাজনৈতিক বিরুদ্ধবাদীদের হয়রানি করার জন্য আমরা বোধহয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা সংশ্লিষ্ট বাহিনী সেটা আবিষ্কার করেছেন। এইটা হচ্ছে আমাদের সরকারি সংস্থার একটা আহ, প্রচন্ড রকম, যেটাকে বলবো যে অ্যাবিউজ অফ পাওয়ার কিংবা এক্সট্রিম ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, এবং এটা পৃথিবীর আর কোনো দেশে আমরা দেখি। এবং আমাদের এই যে সরকারি দলের যে তাহলে সেই সেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা কি এখন আদালত কর্তৃক বৈধ হচ্ছে? এখন কি বলবেন যে আমাদের এখানে অনেক আগে থেকে যে প্রাতিষ্ঠানিক সংকটটা খুব প্রকট, যে আপনি সরকারে যেই থাক, মানে উচ্চ আদালত তার মতোই চলবে, সরকারে যেই থাক বাংলাদেশ ব্যাংক তার মতো চলবে, সরকারে যেই থাক ম্যাক্রো ইকোনমিক ডিসিপ্লিন তার মতো চলবে, সরকারে যেই থাক আপনার শিক্ষা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় তার মতো চলবে। কিন্তু এখন যেটা হয়েছে আমরা 10 বছর 12 বছর ধরে, মানে গত অনেকদিন ধরে দেখছি, যেটা ইউনূস সাহেবের আমলে একদম ভেঙে পড়েছে। তারপরে সেটার উন্নতি আমরা দেখতে পাচ্ছি না, যে আপনার প্রত্যেকটা জায়গাতে সরকারি ইন্টারফেয়ারেন্স, এবং সরকার যেটা চাচ্ছে সেটাকে আপনার, সরকার একটা ভালো জিনিস চাইলে তো আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সরকার অনেক ক্ষেত্রেই সরকার কাউকে হয়রানি করতে চায়, কাউকে আটকাতে চায়, এবং সরকারি এই জিনিসটাকে প্রতিকার করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে। অধ্যাপক কার্জন, আপনি যে বিষয়টি আহ নোটিশ করছিলেন যে আগস্টকে ঘিরে এই ধরনের কোনো নির্দেশনা আসতে পারে, আহ আর কি কি হতে পারে, মানে আপনার ধারণা কি? অথবা এই আগস্ট ঘিরে কি বিশেষ কিছু করতে যাচ্ছে? শেখ হাসিনা যখন দেশকে ফিরে আসার ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ বলছেন তারও আগে ফিরে আসতে পারেন। এবং আগস্টের বিভিন্ন দিন তো আমাদের কাছে ঐতিহাসিক, সেই 5ই আগস্ট হোক, 17ই আগস্ট হোক, 21শে আগস্ট হোক, 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, সবকিছু মিলে কি আবারও কিছু হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন? না, হওয়ার সম্ভাবনা, এটা তো এক ধরনের প্রেডিকশন প্রেডিকশন হ্যাঁ, এবং আপনি আমরা তো আমাদের কাছে তথ্যপত্র থাকলে কিছুটা আমরা বিশ্লেষণ করতে পারি, কিছুটা প্রেডিকশন দিতে পারি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে আগস্টে মানে প্রিকশনস কেন নিতে হবে? মানে আগস্টে কি হয়েছে? আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল আপনার সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য, তারা হত্যা করেছেন সপরিবারে, এবং সেটার সাথে ছিল জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত ছিল এইটার জন্য, এবং সেটা তো একটা শোকের মাস, এবং সেটা তো আপনি বঙ্গবন্ধুকে মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে সম্মান করে, তার প্রতি শ্রদ্ধা দেখায়, এবং এই 15ই আগস্টকে কেন্দ্র করে তাদের যে আবেগ, হ্যাঁ, তাদের যে আপনার সম্মান, না তাদের শুধু যে সেটি না, শুধু ভালোবাসা, সেটি নয়, তো 5ই আগস্ট। মানুষ মানুষ 32 নম্বরে যাবে, এটা তো কোনো অপরাধ না।
আপনি যদি কোনো নিশ্চয়ই নয়। অপরাধ হয়, নাশকতা হয়, শুধু সন্ত্রাস 5ই হয়, আগস্ট আর শুধু 15ই আগস্টকে কেন্দ্র করে যে নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নয়। 5ই আগস্ট আবার এই যে গণ আন্দোলন বা 5ই আগস্ট যেটি ঘটেছিল 2024 এ সেটির ২য় বর্ষপূর্তি, আবার শেখ হাসিনা ফিরে আসার একটি ঘোষণা রয়েছে। সবকিছু মিলিয়ে আ আসলে আমাদের সামনে কি হতে যাচ্ছে? সরকার যেটি প্রেডিক্ট করছে একটা আশঙ্কা, আতঙ্ক, ভয় বা সতর্কতা, এরকম কিছু হওয়ার কি আসলে কোনো সম্ভাবনা আছে কিনা? না, আপনি একটা দিক থেকে দেখছেন, আমি ভিন্ন দিক থেকে বিষয়টা আপনাকে আচ্ছা। প্রশ্ন করি। এখন আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা শোকের মাস। কোটি কোটি বাঙালির বঙ্গবন্ধুর প্রতি যে সম্মান, ভালোবাসা, যে তাদের ভেতরে গভীর শোক, সেটা তারা প্রকাশ করেন ৩২ নম্বরে। এখানে তো আমি সমস্যার কিছু দেখি না। কিন্তু এখন যেটা হয়েছে যে ৫ই আগস্টের পরে যে ১৫ই আগস্ট একটা অ্যাবনর্মাল ঘটনা হলো, ৫ই আগস্ট আর একটা আপরাইজিং হলো, কিন্তু আপরাইজিং তো আমরাও বলতাম, এখন তো আর আপরাইজিং বলতে পারছি না। কারণ এখন আমরা যে তথ্যপত্র আমাদের কাছে আছে, তাতে করে এটা সেনা সমর্থিত, সেনাবাহিনী কর্তৃক অনুমোদিত, তাদের সহযোগিতায় একটা ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সহযোগিতায় মেটিকুলাস ডিজাইনের একটা নাশকতা। হ্যাঁ, আপনি আন্দোলন করবেন, শান্তিপূর্ণ আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে, আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনি স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে, আপনি নাশকতা করে, আপনি পুলিশ হত্যা করে, আপনি একটা দেশে, এটা তো কোনো আন্দোলন হলো না। হ্যাঁ, তো সেই ৫ই আগস্ট ঘটে যাওয়ার পরে আমরা যে উগ্রবাদী একটা গোষ্ঠী দেখলাম, যে বাংলাদেশকে, যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে দিয়ে এখানে একটা সাম্প্রদায়িক একটা আফগানিস্তান বানাতে চায়। তো সেই প্রেক্ষিতে তারপরে বঙ্গবন্ধু কন্যা তিনি বলেছেন ডিসেম্বরে তিনি ফিরবেন। সবকিছু মিলে হ্যাঁ, মানে প্রচন্ড রকম একটা আতঙ্ক সব জায়গায় তৈরি হয়েছে। কিন্তু আসলে ১৯ থেকে ২০ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কিন্তু তাদের মানে কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি পরিপক্কতা প্রত্যাশা করছিলাম। তাদের কর্মকাণ্ডের ভিতরে আমি অনেক বেশি ফারসাইট প্রত্যাশা করছিলাম। যখন আ নানান পর্যায় থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে থেকে প্রেসিডেন্ট পদে আসার একটি সম্ভাবনা বা নানান ধরনের আলোচনা চলছে, তখন ইউনূসকে এই আলোচনার মধ্যে ঢুকানোর জন্য আরেকটি পক্ষ বিশেষভাবে চেষ্টা করছে। ইউনূস নিরপেক্ষ, ইউনূস ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে ইত্যাদি, ইত্যাদি দিয়ে যেমন বাংলাদেশে একটি প্রথম শ্রেণীর পত্রিকার রিপোর্ট বেরিয়েছে এবং এটি অবশ্যই ইনটেনশনালি। আপনি কি মনে করেন যে ইউনূসের খেলা এখনো থেমে গেছে? মানে নাকি এখনো চলছে? না, ইউনূসের খেলা থেমে গেছে, কিন্তু ডিপ স্টেটের খেলা থামে। হ্যাঁ, ইউনূসের খেলা না। থেমে গেছে। ইউনূস মানে উনার যে প্রতারণা, উনার যে দুর্নীতি, উনার যে দুরভিসন্ধি, প্রত্যেকটা জিনিস এমন ভাবে উন্মোচিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের জন্য উনি কিছু ফিল করেন না। বাংলাদেশে উনি যে সময়টা চালিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, শিক্ষা, তারপরে সংস্কৃতি, প্রত্যেকটা জায়গাতে ধস নেমেছে। বাংলাদেশটাকে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছেন। তো উনার উনার আমি কোনোভাবেই মনে করি না যে ইউনূস সাহেবের কোনো সম্ভাবনা আছে। মানে আর যদি বিএনপি তাকে প্রেসিডেন্ট বানায়, তাহলে বিএনপি কিছুদিনের ভিতরে নাই হয়ে যাবে। আর বুঝি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে মানের খেলোয়াড়, আর তার যে মানে বেলাফাইড ইন্টেনশন, তিনি নিজের স্বার্থ, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না। নির্বাচনের ৩ দিন আগে তিনি একটা মানে চুক্তি করে পুরো দেশটাকে বিক্রি করে দিয়ে চলে গেলেন। এখন ওনার যে কানেকশন, উনি কাকে কোথায় বিক্রি করে দেন। হ্যাঁ, এবং এতে করে মানে ডিসাস্টার বাড়বে, এবং এতে করে হয় কি যে মানুষের ভিতরে কিন্তু এই এই যে গত ৫ই আগস্টের পরে তো আমরা ভালো কিছু আশা করছিলাম, সবাই করেছিল, এবং সেটা হলে তো মানুষই সেটা অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু এত এত খারাপ কিছু হয়েছে, মানুষ কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, এবং এই ক্ষোভটা হয়তো বা মানুষের ক্ষোভ ১ বছর ২ বছরে সেটা মানে প্রতিফলিত হয় না, সেটা মানে বিস্ফোরণ হয় না। কিন্তু এটা কিন্তু আপনার ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর, তারপরে কিন্তু প্রচন্ড বিস্ফোরণ হবে। আপনি কিন্তু সেটাকে কোনোভাবে, কারণ আপনি শুধু, আমরা গত সরকারের সময় যেটা বলতাম যে বিরোধী দলের উপরে যে মানে হয়রানি হচ্ছে, জেল জুলুম হচ্ছে, সেটা মানে একটা খারাপ পরিস্থিতি তৈরি করবে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে মাত্রাতিরিক্ত। আপনি যখন মানে আমি খবর নিয়ে দেখলাম যে আওয়ামী লীগের আপনার ইউনিয়ন পর্যায় পর্যন্ত, জেলা থেকে শুরু করে, ঢাকা শহর থেকে শুরু করে আপনার ইউনিয়ন পর্যন্ত, যারা আওয়ামী লীগ করেন তারা গত ২ বছর, ২.৫ বছর বাসায় থাকতে পারছে। এই পরিস্থিতি কিন্তু ছিল না। হ্যাঁ, তো এইরকম একটা পরিস্থিতি শুধু আওয়ামী লীগ না,
এবং মানুষের যে কষ্ট, যে আপনার অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্য পরিস্থিতি, তারপরে শিক্ষার অবস্থা খারাপ, আমরা সম্প্রতি দেখলাম যে ঝরে যাওয়া, যে ড্রপ আউট, অন্যান্য সময় যেটা 10 থেকে 15% হয়, এবার দেখলাম আমরা 3টা স্ট্রিম, যে আপনার বাংলা মিডিয়াম, তারপরে মাদ্রাসা, তারপরে কয়েকটা স্ট্রিমে দেখলাম প্রায় 44%। এবং শিক্ষা সম্পর্কে আপনার এই এই ইয়েতে, এই সম্প্রতি আপনার গত বছর এই সিঙ্গাপুর বলেছে যে তোমাদের বাংলাদেশ থেকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসে তাদের মান হচ্ছে আমাদের হাই স্কুলে যারা পড়ে তাদের সঙ্গে। তো কোথায় চলে গেছে আপনার শিক্ষা? আজকে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক নিয়ে কোনো কথা নাই, মেধা নিয়ে কোনো কথা নাই, শিক্ষার্থীদের অথচ এই এরা মানে গত সরকারের সময় একদম আপনার একদম ছিন্ন ভিন্ন করে দিল কথার মধ্য দিয়ে, এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। তো যা ছিল সেগুলো তো ধ্বংস করেছে, নতুন তো কিছু গড়ে ওঠেনি। তো এইভাবে বাংলাদেশ তো আপনার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি না যে এই সংকট থেকে খুব সহসা কিভাবে আমরা মুক্ত হতে পারবো। নিশ্চয়ই যেই নোটিশ গুলো আপনি করার চেষ্টা করলেন সরকারের উদ্দেশ্যে, আমরা আশা করবো সরকার সেগুলো বিবেচনায় নিবে। সরকার গণহারে পুলিশ কর্তাদেরকে এবং বেসামরিক প্রশাসনের কর্তাদেরকে চাকরিচ্যুতি ঘটাচ্ছে। যাদের চাকরির বয়স 25 বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে। এর মধ্যে অনেকে ডিপটি সেক্রেটারি, অনেকে জয়েন্ট সেক্রেটারি, এবং রাষ্ট্রের এই কর্মকর্তাদের পেছনে আমাদের জনগণের যে অর্থ, শত শত কোটি টাকা বিনিয়োগ করে একজন জয়েন্ট সেক্রেটারি তৈরি করা হয়। সে যখন তার যে মন এবং মননশীলতা, কর্মের এবং দক্ষতার যে শ্রেষ্ঠতম অংশটুকু যখন জাতিকে দেবে, ঠিক সেই সময়টিতে তাদেরকে বঞ্চিত করা হলো। অভিযোগ তারা সেই 2018 সনের নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতা করেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে যে রাজনৈতিক কালচার, যেটা 91 থেকে তো বিএনপির জমানাতেই শুরু হয়েছে, এর আগে তো প্রশাসনে এত দলবাজি ছিল না, এমনকি এরশাদ জমানাতেও ছিল না। খুঁজে খুঁজে আত্মীয়দেরকে, মামার বন্ধু, বাবার শ্যালক, মানে এরকম নানা পরিচয়ে সামরিক বেসামরিক বাহিনীতে, বিচারালয়ে, তারপর দলীয় পান্ডাদেরকে চিফ জাস্টিস বানানো থেকে শুরু করে এই অপরাধগুলো প্রথম শুরু করেছিল কারা বলেন তো? এরপর যখন এটা একটা ট্র্যাডিশনে চলে আসছে, সেই ট্র্যাডিশনের মধ্যে যদি একবার কেউ পড়ে যায়, সেখানে আসলে কিছু করার থাকে না। এখন যেমন ধরেন, যদি আপনি জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি শেখ হাসিনার ভাগ্নির জামাই। শেখ হাসিনা তাকে আদর যত্ন করে লালন পালন করেছেন, ওই পদে বসিয়েছেন। আচ্ছা, শেখ হাসিনার জন্য কি তার একটা উফ শব্দ করার শক্তি ছিল? কিংবা এখন তিনি পারছেন? পারেন নাই তো, একটু পারেননি। কিংবা শেখ হাসিনার একেবারে অনুগত শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কি শেখ হাসিনার জন্য একটা ডট, জাস্ট একটা ফোঁটা দিতে পেরেছেন? কিংবা যে মঈনুদ্দিন সাহেবকে তারেক রহমান সাহেব, হাওয়া ভবন, বেগম জিয়া, সাইদ ইস্কান্দার সবাই মিলে সেনাপ্রধান বানিয়েছিলেন, যে মাসুদ উদ্দিন চৌধুরী ঘনিষ্ঠ আত্মীয়, জিয়াউর রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, তারা কি ১/১১ যখন ঘটে গেল, জিয়া পরিবারকে কোনো রকম সহযোগিতা করতে পেরেছিলেন? সিঙ্গেল নো। গত ১৭ বছরে জামাত এবং বিএনপির অসংখ্য লোক এই প্রশাসনে ছিলেন। তারা কেউ কি বিএনপি বা জামাতকে সাহায্য করতে পেরেছে? সম্ভব ছিল? বা এখন যারা আওয়ামী লীগের লোকজন আছে, তারা কি আওয়ামী লীগের কোনো একটা লোককে, কোনো ওসি, কোনো ডিসি, কোনো মানে বিচারক এটা সিঙ্গেল উপকার করতে পারবে? পারবে না। আমাদের দেশের প্রশাসন যন্ত্রটা সবসময় ক্ষমতাসীনদের দাবিদারি করে। আর ক্ষমতাসীনরা যে তাদের আত্মীয় বা দলীয়করণের নামে বিভিন্ন লোকদেরকে তারা যে তোষণ করে, এটা আলটিমেটলি তাদেরও ক্ষতি হয়, সেই কর্মকর্তাদেরও ক্ষতি হয়। কিন্তু ইন জেনারেল সেন্স বিরূপ সময় কখনোই কখনোই মানে যাকে বলা হয় এরা কোনো কাজে আসে না। এখন ধরেন বিএনপির অনেক মাস্তান বের হয়েছে, এলাকাভিত্তিক মাস্তান, এইখানে ধাক্কাধাক্কি করে, ওখানে এটা করে, ওইটা করে।
গাড়ির সামনে দৌড়াদৌড়ি করে। এগুলো তো আসলে এখন তারেক রহমান সাহেব বা বিএনপির কোনো নেতারই দরকার নেই, সালাউদ্দিন সাহেবের দরকার নেই। এখন তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য রাষ্ট্রীয় ফোর্স আছে, এখন মাস্তান গুন্ডা কোনো কিছু দরকার নেই। কিন্তু এই লোকগুলো অনেকে দেখা গেল সালাউদ্দিন সাহেব টেলিফোন করেছে, এরা ফোন ধরেনি। বিএনপির অনেক ছাত্র দলের যুব দলের অনেকে ফোন ধরেনি। ফলে সালাউদ্দিন সাহেবকে তার এই বিভিন্ন কমেন্ট মানে মাস্টার মাইন্ড হিসেবে এখন যে সকল কথাবার্তা হচ্ছে, জুলাই আগস্টে যে রাজপথে সেই আন্দোলন গড়ে তোলানোর জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য তাকে বাইরের লোকের সাহায্য নিতে হয়েছে। তাকে টাকা দিতে হয়েছে নুরুল হক নুরুকে, টাকা দিতে হয়েছে রাশেদকে, গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিল রাশেদকে। আমতারেকের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের যোগাযোগ হতো এবং এই আমতারেক, নুরু, রাশেদ মূলত ওনারাই ছিলেন, এই জোনায়ের সাকি তারাই ছিলেন জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেবের মূল হাতিয়ার। তিনি তার দলের লোক দিয়ে মানে তাদের বিপদের সময় একটা গাছের পাতাও নড়াতে পারেন। তাহলে এখন এই সময়টাতে বাহাদুরি দেখায় লাভটা কি? তো একইভাবে কিন্তু প্রশাসনের অনেক কর্মকর্তা আমি চিনি যারা এই ইউনূস জমানায় মানে শেখ হাসিনা পর্যন্ত সিনিয়র এডিসি ছিল, সিনিয়র সহকারী সচিব। এই ২ বছরের মধ্যে সচিব হয়ে গেছে। তাদের গায়ে তেলে ঝুলে পোশাক আশাকে তাকানোই যায় না। আর ওই সময়টাতে তারা যে বিএনপি করতো, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে কিন্তু বিএনপির একটা লোককে কোনোদিন তারা এক কাপ চা খাওয়ায় নাই। বিএনপির লোক দেখলে ভয়ে দূরে পালাতো। আমার ঘনিষ্ঠ কয়েকজনকে দেখেছি, তারা ভয়ে আমার সাথে কথা বলতো না। একদিন এয়ারপোর্টে একটা কর্মকর্তা আমাকে দেখে সে কি দৌড়, আমি জানি যে সে বিএনপি করে। তারপর তাকে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আসলাম বলে তোমার কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা কিছু বলবে না। কিন্তু মানে চারিদিকে ১০টা গোখরা সাপের মধ্যে দাঁড়া করে রাখলে যা হয়, ওই কর্মকর্তাটি এয়ারপোর্টে যতক্ষণ আমার সাথে ছিল শেখ হাসিনার জমানাতে ও ভয়ে থরথর করে কাঁপতেছিল কখন তার চাকরি চলে যায়। এই অবস্থা হয়েছে। তো সেখানে এই যে গণহারে সামরিক বেসামরিক প্রশাসনে যে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে, এতে করে পুরো প্রশাসন যন্ত্র অচল হয়ে যাচ্ছে। আমি আমার নিজের দুটো অভিজ্ঞতা বলি। আমার জেলা দিয়ে, যেহেতু 18-র নির্বাচন নিয়ে যারা ডিসি ছিল, তো তাদের সবার চাকরিচ্যুত করা হচ্ছে, এসপিদেরকে করা হচ্ছে। তো পটুয়াখালীতে 2018 সনে আমি, আলতাফ চৌধুরী সাহেব আমরা দুজন ছিলাম, মোশাররফ সাহেব ছিলেন। তো মোশাররফ সাহেব আহ, আহ, তিনিও ভালো বলতে পারবেন, এখন খেপুপাড়ার যিনি এমপি, কলাপাড়ার যিনি এমপি। আর বাউফলের শহীদুল আলম তালুকদার ছিলেন, তিনি আসতেন না। কিন্তু আমি আর মানে যাকে বলা হয় আলতাফ চৌধুরী সাহেব, আমরা দুজন মানে মারাত্মক মানে প্রশাসনিক যাকে বলা হয় হেনস্থার শিকার হয়েছে। কাজেই পটুয়াখালী ওই প্রশাসনে কারা কারা কি করেছেন আমরা ভালো জানি। এখন ওই সময়টাতে ডিসি ছিল সম্ভবত মুহিব বা এরকম একজন নাম ছিল, মুহিত বা মুহিব, জেন্টেলম্যান ভদ্রলোক, আর্মিতে থেকে আসছে। তো এখন অনেক কিছু হচ্ছে আমাদের সামনে। তো আমি একদিন ভদ্রলোককে ফোন করলাম যে ভাই, একটা সময় যাবে যখন আপনিও থাকবেন না আমিও থাকবো না, কিন্তু এই সমাজে তো ব্যক্তি গোলাম মোল্লা রনির একটা মানে কিছুটা হলেও তো একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করছেন কেন, বা প্রশাসন এই যে আপনি আমার ফোন ধরছেন না এরকম কেন করছেন? তো সে অনেকটা অসহায়ের জন্য বললেন যে স্যার আপনি বুদ্ধিমান মানুষ, আমি শুধু বলি যে আপনার কোনো লেখা আমার বাদ যায় না, আমি আপনার সব লেখায় পড়ি। আমি বললাম বুঝতে পেরেছি, ইউ আর আনডান। এখন এই ভদ্রলোকের কিন্তু চাকরি চলে গেছে। এই ভদ্রলোকের চাকরি চলে গেছে, কিন্তু সে মূলত আনডান ছিল, কিছু করার ছিল না। কিন্তু সে যে মানে ওখানে যা কিছু করছে তার ১০০ গুণ অপরাধ করছে এসপি। তো এসপি যে ছিল সে আবার আমার ৩ নম্বর ভাইয়ের ক্লাসমেট ছিল। আমি খুব আশাবাদী ছিলাম এসপিটা ভালো ছিল। ওর নাম ছিল সম্ভবত আজিম বা এরকম কিছু একটা ছিল। নাম জানি না, নামটা মনে নাই। এসপির যন্ত্রণায় পুরো মানে জেলাতে তাণ্ডব হয়ে গেছে। কারণ এসপি কোন অবস্থায় আছে। আবার এসপি যে বদমাইশি করেছে, তার সাথে ১০০ গুণ বদমাইশি করছে তার একটা এডিশনাল এসপি ছিল। আমি তার নামটা মনে করতে পারছি না। এ প্রতিদিন সেই এডিশনাল এসপিটা প্রতিদিন সে করতো কি, এই আলতাফ চৌধুরীর বাড়ি ভাঙতে যেত।
দাঁড়ায় থাকতো, মানে ওই যুদ্ধের যে এক ধরনের পোশাক পরে, সেই পোশাক পরে সে মানে জুতো একদম বুট এই পর্যন্ত থাকে না, এগুলোকে কি বলে, ওয়ার বুট বলে, এগুলোর পরে দাঁড়িয়ে থাকতো আর আওয়ামী লীগের ক্যাডারদেরকে বাড়ির মধ্যে পাঠাতো ভাঙচুর করার জন্য। একদিন এরকম একটা ঘটনা, আমি আহ, আলতাফ চৌধুরীর বাসায় ছিলাম। তো আলতাফ চৌধুরী সাহেব উনি আমরা বললেন যে রনি চলো আমরা বের হয়ে যাই, আমরা গ্রামে যাই, ওই বাইরে ওই বদমাইশটা আসছে, তো বদমাইশটা আসছে এখনই, বাড়িটা ভাঙচুর হবে, তুমি আসছো তো, তো যার জন্য বিব্রত হবে, চলো ওদেরকে স্বাধীনভাবে ভাঙচুর করতে দেই বলে আমরা বের হয়ে গেলাম। তো ওই বাইরে এডিশনাল এসপি যে দাঁড়ায় আছে, তো আমি তো মানে হোয়াইট, তখন আমাকে সবাই চেনে, তো সে আমাকে দেখেই নাচেনার ভান করলো, অন্যদিকে তাকাই আছে, আমিও নাচেনার ভান করলাম, কিন্তু আলতাফ চৌধুরী সাহেব আগাইয়া গেলেন, সালাম দিলেন, হ্যান্ডশেক করতে চাইলেন, ওই বদমাইশটা হ্যান্ডশেক পর্যন্ত করলো না। এডিশনাল এসপি হ্যান্ডশেক করলো, অন্যদিকে তাকিয়ে রইলো। তো এর শাস্তি কি আর হয়েছে? পটুয়াখালীতে ওই সময়তে এডিশনাল এসপি, আমি নামটা মনে আসতেছে না, সে হয়তো দেখা যাবে যে কোনোভাবে বেরিয়ে আছে। আর এক বদমাইশ এডিশনাল এসপি ছিল, এই ঢাকাতে একটা এসবির একটা বড় পদে ছিল, নাম বলবো না। এই বিএনপি লোকদের উপর তদারকি করতো, বিএনপি লোকদের উপর তদারকি করতো এবং বিএনপি লোকের সাথে গিয়ে মিশে তারা বলতো আমি বিএনপির লোক, ইত্যাদি ইত্যাদি ঘটনা। কিন্তু ওই সময়টাতে শেখ হাসিনার জমানাতে যত প্রাইস পোস্টিং আছে সবগুলো নিয়েছে, এই জমানাতে এসে দেখা গেল পরপর দুটো প্রমোশন পাইছে, তার তো কিছু হয়নি, টাকা পয়সা গাল গুল ফুলে কোথায় আছে, কি অবস্থা আছে আল্লাহ জানে। আবার ধরেন ওই যে আমি যে ডিসির কথা বললাম, নিরহ ভদ্রলোক সে ছিল, কিন্তু ওই ডিসির পরে আরেকটা ডিসি গেছে, ওর নাম বোধহয় কামাল। এখন সে কি বলবো, আজরাইলের বা আজরাইলের সেও খারাপ, পুরো পটুয়াখালীর বিএনপির লোকের জীবন তছনছ করে দিয়েছে। আমার গ্রামের বাড়িটা ভেঙে, শুধু আমার বাড়ি না, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী সব জায়গাতে কান্নার রোল দিয়ে দিয়েছে। ইনুসে জামানতে সে প্রমোটেড হয়েছে, ভালো একটা পোস্টিং আছে, আমি ওর নাম কামাল না কি যেন নাম। আমি একদিন বিএনপির আওয়ামী লীগের এক লোকের চাকরিচ্যুত হয়েছে, এডিশনাল সেক্রেটারি আমার পরিচিত। তো সে মানে ওই ওই যে ডিসি 18তে ডিসি ছিল, আসছে আমার অফিসে, আমি বললাম যে দেখো তো ওই কামাল কোথায় আছে। তো সে কামালকে ফোন করলো, ফোন করে বললো যে কামাল তুমি এখন কোথায় আছো, বলে স্যার আমি তো অমুক অমুক জায়গাতে আছি। তো সে মাথায় হাত দিল, আল্লাহ, এই তো প্রাইস পোস্টিংয়ে, এখন তো এখানে সাধারণত যারা সরকারের খুব ভালো দৃষ্টিতে থাকে, তো তারা তো এখানে মানে প্রাইস পোস্টিং এটাতে এই জায়গাতে সে আছে। এখন আপনি চিন্তা করেন যে যে ডিসি 18তে দায়িত্ব পালন করলো, কিন্তু আওয়ামী লীগের মানে পক্ষে কোনো কাজ করেনি, আর বিএনপির কোনো লোককে আসলে হয়রানি করেনি, সে নিরহ বেচারা মানুষ, অসহায় ছিল, তার চাকরি চলে গেল। কিন্তু 1 বছর পর তার যাওয়ার পরে যে ডিসিটা গেল, পুরো 1-1.5 বছর ধরে মানুষের জীবন, সমস্ত বিএনপি লোকের জীবন হারাম করে দিল, সেই আমলে প্রমোশন পেল, তাকে আপনি কি করতেছেন বলেন? যে ওই যে এডিশনাল এসপির কথা বললাম, ঢাকাতে আর এক এডিশনাল এসপির কথা বললাম, এই আমলে সে হয়তো ডিআইজি হয়ে গেছে। আর এক লোক এখন মানে আমার পরিচিত এক লোক ছিল, এসপি ছিল আওয়ামী লীগ জামানাতে, এখন সে এডিশনাল আইজি হয়ে গেছে, সারাক্ষণ বিএনপির পক্ষে লেখে। ওই সময়তে সে বলতো আমি আসলে বিএনপি করি নাই, কোনোদিন জামাতে করি নাই, বিএনপি করি নাই, আমি আসলে আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম, কিন্তু দেখেন আওয়ামী লীগ আমাকে মানে অযথা পানিশমেন্ট দিয়েছে। এখন দেখা গেল যে এরা সবাই মানে বিএনপির হয়ে এই সময়টাতে সমস্ত পদ পদবি নিয়ে এই কদিন আগে রিটায়ারমেন্ট চলে গেল। ফলে এই যে সরকার যা কিছু করছে, এটা ধারাবাহিক কোনো কর্ম নয়, এটা স্বাভাবিক কোনো কর্ম নয়, এটা রীতিমতো জুলুম হচ্ছে, এটা প্রশাসনের উপর জুলুম হচ্ছে, আর্মির উপর জুলুম হচ্ছে, পুলিশের উপর জুলুম হচ্ছে। আর সত্যিকার অর্থে সময় নিয়ে যদি যারা যারা সত্যিকার অর্থে এই অপকর্মগুলো করেছে, যদি এমপি প্রার্থী, তারপরে ওই সময়তে যারা ওয়েলা জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, তাদের কাছ থেকে যদি রিপোর্ট নেওয়া হতো যে 2014 থেকে 24 পর্যন্ত কোন কোন কর্মকর্তা উপজেলাতে ইউনো থেকে ধরেন, ওসি থেকে ধরেন, কোন কোন লোকগুলো তোমাদের জীবনকে হারাম করে দিয়েছে, মিথ্যা মামলা নিয়েছে, মোবাইল কোর্ট বসিয়েছে, তোমাদের বাড়িঘর লুট করেছে, সবকিছু করেছে। আচ্ছা, মানে মুজিবুর রহমান সরোয়ারের কথাই শুনেন, আমরা দুঃখের কথা বলতেছিলাম মেজর হাফিজের কথা ভোলাতে, এই যে এখন রাষ্ট্রপতি, তা আমরা একটা আড্ডাতে মানে বলতেছিলাম নিজেদের দুঃখের কথা। তো মুজিবুর রহমান সরোয়ার বললেন যে ভাই আপনি তো অনেক লাকি,
আপনার বাসায় তো ডিসি সাহেব ঢুকে নেয়, আমার বাসায় রাত্রি 12টা 1টা 2টার সময় ডিসি 10-12 জন লোক নিয়ে মাস্তান নিয়ে সোজা ঢুকে যেত বাড়ি চেক করার জন্য। সেই ডিসি এখন কোথায় আছে বলেন? এরপরে মেজর হাফিজ বললেন যে এরকম ব্যাপার, বলে যে আমি এই যে এখানে ঢাকাতে আমার লঞ্চ মানে যেদিন আমি নমিনেশন পেলাম ভিতরে নিয়ে আমাকে মাঝনদী নিয়ে লঞ্চে আগুন ধরাই দিল। আমি কোনো মতে নৌকায়, বুড়া মানুষ 80 বছর বয়স বুড়া মানুষ, নৌকায় করে প্রাণ নিয়ে সেখান থেকে রক্ষা পেলাম। তারপরে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে বললাম যে নুরুল হুদা, তার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তুমি কি করলা? তো বলে যে স্যার কোনো অসুবিধা নেই, আমি আপনাকে আলাদা প্রোটেকশন দিচ্ছি। সেই আলাদা প্রোটেকশন নিয়ে এলাকাতে গেলেন। সেই এলাকাতে গিয়ে তার বাড়িকে ঘেরাও করে রাখলো মাস্তানরা। ডেইলি সরাসরি গুলি করতো তার বাড়িতে, ঘর থেকে বেরোতে পারতো না। তার যত লোকজন আছে সবাইকে রামদা দিয়ে কাঁচা হলো। সেই সময় ভোলাতে এসপিকে ছিল, সেই এসপির অবস্থা কি, শাস্তি হয়েছে? যদি রিটায়ারমেন্টে গিয়ে থাকে তাদের শাস্তি কি হয়েছে? এই জিনিসগুলো যদি আপনি শাস্তি দিতে চান কাউকে, তাহলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আমরা যারা ভুক্তভোগী আমাদের সাক্ষ্য নেন। কিন্তু পুলিশে এক পুলিশ হঠাৎ করে বিএনপি পুলিশ হয়ে গেছে। আরে বাবা, বিএনপি পুলিশ, কোনো বিএনপির পুলিশ ছিল না, নাই বিএনপির পুলিশ, কোনো জামাতের পুলিশ ছিল না, সব আওয়ামী পুলিশ ছিল। এখন যারা বলছে মিথ্যা কথা বলছে। কোনো আওয়ামী মিলিটারি ছিল না, বিএনপি মিলিটারি ছিল না, সব আওয়ামী মিলিটারি ছিল। সব এক একজন জিয়াউল হাসান ছিল। জিয়াউল হাসান ইজ ইজ নট এ সিঙ্গুলার পার্সন, ইটস এ প্লুরাল নাম্বার। সবাই আকবর হতে চেয়েছে। কিভাবে আকবর হওয়া যায়, কিভাবে জেনারেল আকবর হওয়া যায়, কিভাবে ডিজিএফআই এর প্রধান হওয়া যায়, কিভাবে জিয়াউল হাসান হওয়া যায়, কিভাবে মেজর জেনারেল মুজিব হওয়া যায়, এগুলোর জন্য রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়েছিল। ওখানে কোনো বিএনপি জামাতের লোক ছিল না। এখন যারা আসছে বলতেছে আমি বিএনপির লোক, মিথ্যা কথা বলছে। এরা মুনাফেক, এরা গুপ্ত। কাজে এদের কথা মতো একটা বাহিনীকে, একটা প্রতিষ্ঠানকে, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে নষ্ট করেন না, সামাল দিতে পারবেন না। এটা ভয় থেকে হচ্ছে, অস্থিরতা থেকে হচ্ছে, ক্রোধ থেকে হচ্ছে। এত দ্রুত কোনো কাজ করতে না, মাত্র 4 মাস, এত দ্রুত করতে হয় না। আস্তে 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 সাক্ষ্য নেন, প্রমাণ নেন, যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে নেন। শেখ হাসিনা কিন্তু একটা ভালো গুণ ছিল। একবার তার ক্যাবিনেট সচিব সম্ভবত মোশাররফ সাহেব ক্যাবিনেট সচিব ছিলেন। বলতো যে উনি কেউ বললো জামাত করে, কেউ বলতো ফ্রিডম পার্টি করে, উনি দৈনিক মিল্লাতে লিখতেন, এই ধরনের কথাবার্তা। অসাধারণ একজন ভদ্রলোক মানুষ, অনেস্ট। তো প্রধানমন্ত্রী বললেন পার্লামেন্টারি কমিটিতে যে শিবির করে, জামাত করে, তাতে অসুবিধা কি হয়েছে? ওর মতো সৎ একজন মানুষ দেখাও তো, ওর মতো সৎ একজন মানুষ দেখাও, তারপর ওর মতো লেখাপড়া একজন মানুষ দেখাও। তোমরা যারা সাথে প্রফেশনালি পারো না, তাকে জামাত এবং বিএনপির ট্যাগ দাও, ওইগুলো আমার সাথে হবে না। একবার 2009 সনে ফার্স্ট কথা। এরপরে দেখেন শফিউল আজম নামে এক ভদ্রলোক ছিলেন ওনার ক্যাবিনেট সচিব। সবাই বলতে এটা জামাতের লোক। পুরোটা সময় সে তাকে তার কাছে রাখছে, ডাজ নট ম্যাটার, বলছে ও কাজ করে, কোনো অসুবিধা নেই, জামাত করে। এই যে এখন যে আইরিন খান, যাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো, শেখ হাসিনা বলতেন যে আরে একটা মেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো একটা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে আছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে, হোক না সে তারেক জিয়ার আত্মীয়, খালেদা জিয়ার আত্মীয়, তাতে আমার কি? সে তো দেশের উপকার করছে। কিছু জায়গাতে তো ব্যক্তিত্ব থাকতে হয়। শেখ হাসিনার ধরেন কিছু লোক, যেমন এই যে কাইকাউস বা কিছু কিছু আমলা পরবর্তীতে আসছে, আবু নাসের কামাল, মানে এরা দুর্নীতিবাজ, অসৎ, মেরুদণ্ডহীন। এরাই আসলে করোনার পর থেকে মানে শেখ হাসিনাকে নষ্ট করে ফেলছে। কিন্তু যতদিন পর্যন্ত শেখ হাসিনার কাছাকাছি ইভেন ওই যে দাড়িওয়ালা একটা লোক ক্যাবিনেট সচিব ছিল, কালো করে, সবাই বলতো এটা শিবিরের লোক, ঢাকা কলেজে পড়তো, শিবিরের লোক ইত্যাদি। আমার সেতু বিভাগের সচিব ছিল। শেখ হাসিনা অত্যাধিক স্নেহ করতেন, মানে অত ডাটফাট ছিল না কোনো কিছু, কিন্তু ভীষণ রকম তিনি স্নেহ করতেন। বলতে আচ্ছা ঠিক আছে, শিবির করে করুক, তাতে অসুবিধাটা কি? কিন্তু এই যে কোটটাই পরা, কাউস, কবিতা লেখে কামাল চৌধুরী, এই বিভিন্ন লোকজন, এই সমস্ত লোকজন যখন চলে এলো শেখ হাসিনার কাছাকাছি, মুহূর্তের মধ্যে সব শেষ। এখনো তো সেম অবস্থা ঘটতেছে জনাব তারেক রহমানের ক্ষেত্রে। বলার